আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির পঞ্চম পর্বের একটি কোর্স ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট 2 এর আজকে পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব চ্যাপ্টার ইউনিট 5 এ ডোমেইন অ্যান্ড হোস্টিং। ডোমেইন কি, সাবডোমেইন কি, অ্যাড অন ডোমেইন কি, ডোমেইনের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কি, আমাদের বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কোম্পানি তাদের কাজগুলো কি, ওয়েব হোস্টিং বিষয়টা কি, ওয়েব হোস্টিংয়ের আসলে প্রক্রিয়াটা কি, ওয়েব হোস্টিংয়ের সার্ভারগুলো কোনগুলো, ওয়েব হোস্টিংয়ের যে সার্ভার আছে সে সার্ভার বিষয়ে এইচটিটিপি কি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর সকেট লেয়ার, এইচটিটিপিএস, টিএলএস এবং অ্যাবি ফিল্টারিং, অ্যান্টিভাইরাস ফিল্টারিং বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। চলুন আমরা ক্লাসে চলে যাই। ডোমেইন হচ্ছে কি? ডোমেইন হলো একটা ইউনিক নেম বলা যেতে পারে, ওয়েবসাইটের নাম বা ঠিকানা যার মাধ্যমে ব্যবহারকারী সেই ওয়েবসাইটে প্রবেশ করে। যেমন আমি যদি ফেসবুকে ঢুকতে চাই www.facebook.com, আমি যদি রিয়াজ@web ঢুকতে চাই রিয়াজ@web.com, ঠিক সেম টু সেম ইউটিউবে ঢুকতে চাই www.youtube.com। তাহলে youtube.com এই বিষয়টা হলো আমার ডোমেইন নেম। ডোমেইন নেম হচ্ছে একটা ইউনিক নাম বা ঠিকানা যার মাধ্যমে ব্যবহারকারীরা আমার ওয়েবসাইটে প্রবেশ করবে। এটা .com, .net, .org ইত্যাদি হয়, কমার্শিয়াল, নেটওয়ার্ক অর্গানাইজেশন ইত্যাদি এক্সটেনশন থাকে এটাতে। ডোমেইনের সাবডোমেইন হলো এই ডোমেইনটা ঠিক রেখে এই ডোমেইনটাকে কয়েক ভাগে ভাগ করে আমরা ব্যবহার। যেমন আমি যদি এখানে riaz.eduvib.com এই জিনিসটা ঠিক রেখে আমি যদি এখানে সামনের দিকে কিছু করে দিই test.riaz@eduvib.com, এভাবে যদি আমি করি তাহলে সেটা হবে সাবডোমেইন। মূলত আমার ডোমেইনটার ভিতরে আরেকটা ডোমেইন ক্রিয়েট করা, যেমনটা subdomain.maindomain.com। সাবডোমেইনের ক্ষেত্রে সেটার সেট আপ হবে subdomain.main.com। সাবডোমেইনের নামটা আগে থাকবে, maindomain.comটা পরে থাকবে। .com হোক, .bd হোক, .org হোক, সেটা যেই হোক না কেন। যেমন আমি আমার সিস্টেমে ব্লগের জন্য blog.riaz@web.com একটা সিস্টেম ব্লগ সেকশন তৈরি করলাম, এক্সামের জন্য exam.riaz.com। আসলে তিনটি আলাদা আলাদা ওয়েবসাইট হিসেবে প্রকাশ করা হবে, কিন্তু একই ডোমেইনের আন্ডারে। যেহেতু একই ডোমেইনের এখতিয়ারে, তাই এটিকে বলা হয় সাবডোমেইন। সাবডোমেইন হচ্ছে মূল ডোমেইনের একটি অংশ যা আলাদা করে একটি নির্দিষ্ট বিভাগ বা ওয়েবসাইটকে নির্দেশ করে। প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট হিসেবে নির্দেশ করবে, কিন্তু এটি মূল কিন্তু ডোমেইনের অংশ, এটা আলাদা কোনো ডোমেইন না। সাবডোমেইনের মাধ্যমে মূল ডোমেইনের অধীনে আলাদা আলাদা বিভাগ তৈরি করতে পারেন। তাহলে সাবডোমেইনের মাধ্যমে আমরা মূল ডোমেইনের এখতিয়ারে আলাদা আলাদা বিভাগ তৈরি করি। এখন আসলো অ্যাড অন ডোমেইন বিষয়টা কি? সাবডোমেইন, আমরা তো ডোমেইন দিচ্ছি, আমরা যেটা ইউনিক নাম সেটা সাবডোমেইন দিচ্ছি, সেই ইউনিক নামকে যদি আমরা আলাদা আলাদা ভাগ করি সেটা। এবং অ্যাড অন ডোমেইন হচ্ছে যার হোস্টিং একটা কিন্তু ডোমেইন হচ্ছে ভিন্ন। অ্যাড অন ডোমেইন হচ্ছে একাধিক ডোমেইন একই হোস্টিং অ্যাকাউন্টে যদি যুক্ত করে চলে তবে তারা হলো অ্যাড অন ডোমেইন। যেমন আমার যদি হোস্টিংয়ের মধ্যে আমি যদি riaz@eduvib.com এবং আমার fikomar.com দুটাকে যদি একই হোস্টিংয়ের মধ্যে নিয়ে নিই তখন সেটা হবে অ্যাড অন ডোমেইন। মানে আমার একটা ডোমেইনের ভিতর আরেকটা ডোমেইন দিয়ে দিলাম, দুইটা কিন্তু আলাদা ওয়েবসাইটের মতো কাজ করে কিন্তু একই সার্ভারে থাকে। একই হোস্টিংয়ে আমি যদি riaz.edu.com নামে আরেকটা হোস্টিং নিই, আরেকটা ডোমেইন নিই এবং সেটা একই হোস্টিংয়ে রেখে দিই, তখন দেখা যাবে এটাকে বলবো অ্যাড অন ডোমেইন। প্রতিটি অ্যাড অন ডোমেইনের জন্য আলাদা ফোল্ডার, কন্টেন্ট এবং ওয়েবসাইট থাকতে পারে। আলাদা যেহেতু দুইটা নাম, সুতরাং দুইটা আলাদা কন্টেন্ট থাকতে পারে। আবার একই কন্টেন্টও ব্যবহার করতে পারে। যেমন youtube.com যদি একটা নতুন একটা চ্যানেল তৈরি করে যে youtube.bd সামথিং বা সামথিং, সে তৈরি করলো আলাদা কিছু একটা ইউটিউব না ইউবাডি নিল, নেওয়ার পর সে তার জায়গাতে রাখলো এবং ইউবাডির জন্য নতুন কোনো ভিডিও সে আপলোড করতে পারে, অথবা সে ইউটিউবের ভিডিওগুলো ইউবাডির মাধ্যমে সে দেখাতে পারে। যেহেতু দুইটার হোস্টিং একই জায়গাতে আছে, সুতরাং এই দুইটাকে বলবো তখন আমরা অ্যাড অন ডোমেইন। ডোমেইন আমরা যদি নিবন্ধন করতে চাই কোনো সময়, আমরা ডোমেইন নিবন্ধনের অনেকগুলো ধাপ আমাদের এখানে আছে। যেমন যদি ডোমেইন নিবন্ধন করতেই চাই, আমাকে প্রথমে ডোমেইনের নাম নির্বাচন করতে হবে, কী নামের ডোমেইন আমি চাই। আমার একটা ইউনিক নাম পছন্দ করতে হবে, পছন্দ মতো। আমার যে ব্যবসা, আমার যে ইচ্ছা, সেই ইচ্ছার উপর নির্ভর করে আমি একটা ডোমেইনের নাম নির্বাচন করব। ডোমেইনের নাম নির্ধারণ করার পর সেটা টপ লেভেল ডোমেইন নাকি হচ্ছে দেশভিত্তিক ডোমেইন, এই জিনিসগুলো আমি নির্ধারণ করবো। যেমন .com, .org এগুলো হলো একটা টপ লেভেল ডোমেইন। দেশভিত্তিক হলে .bd, ইউএস হলে .us, ইন্ডিয়া হলে .in,
এভাবে হয়। প্রাপ্যতা যাচাই করতে হবে, এই ডোমেইনটাকে আমার আগে আর কেউ নিয়েছে নাকি এই ডোমেইনটা এখনও আছে ফ্রিতে, আমি এখন আমি খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবো, সেটা আমি চেক করার জন্য GoDaddy আছে, নেমচিপ আছে, হোস্টিঞ্জার আছে ইত্যাদি সাইটে গিয়ে আমি যখন চেক করব তখন আমি আসলে দেখতে পাবো যে আমার সেই ওয়েবসাইটের যে ডোমেইনটা সেটা এখনও আমি পাবো কিনা। রেজিস্ট্রেশন যদি করতে চাই তাহলে ICANN অনুমোদিত কোম্পানিতে হতে হবে। ICANN অনুমোদিত যদি না হয়, যেমন বাংলাদেশের ক্ষেত্রে BTCL থেকে আমাদের .bd সাইটটা নিতে হবে। ব্যক্তিগত তথ্য যেমন নাম, ইমেল, মোবাইল ঠিকানা ইত্যাদি দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এগুলো আবার হুইচ লুকআপে দেখা যায়, আবার এগুলো সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে হুইচ লুকআপ থেকে অফও করে দেওয়া যায়। আপনার যে ব্যক্তিগততা, যেই নাম, যেই ঠিকানা, যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি ডোমেইনটা নিচ্ছেন, মূল্য পরিশোধ করতে হবে। 1 বছরের জন্য ফি দিতে হয় 1000 থেকে 13000 টাকা। যদি আপনি 3 বছরের জন্য দিতে হয় নির্দিষ্ট পরিমাণ 3 বছর দিতে হবে, 5 বছর বা 10 বছর, আপনার আসলে ব্যবসার ধরনের উপর নির্ভর করবে আপনি কত বছরের জন্য কিনতেছেন এবং কত মূল্য পরিশোধ করবেন। নিশ্চিত করেন এবং অ্যাক্টিভেশন, পেমেন্টের পর একটা নিশ্চিত করে মেল পাবেন, আপনি ডোমেইনটা চালু করবেন, ডোমেইনটা চালু করার পর আপনার ডোমেইনে অ্যাক্টিভেশন মেল পেয়ে যাবেন। হোস্টিংয়ের সাথে যুক্ত করতে হলে DN আপনি যখন হোস্টিংয়ের সাথে যুক্ত করে কানেক্ট করতে পারবেন। হোস্টিংয়ের সাথে যুক্ত করতে হলে আপনাকে সাধারণত আপনার যে ডোমেইন নেম সিস্টেম সেখানে ঢোকার পর আপনার নেম সার্ভারটা চেঞ্জ করে দিতে হবে। নেম সার্ভার যখন আপনি চেঞ্জ করে দিবেন তখন আপনি আসলে এই ধরনের একটা cPanel পান আর যাই পান, এখানে আপনি ওই ওয়েবসাইটটাকে লিঙ্ক করতে পারবেন। যেমন এই যে কারেন্ট ইউজার, এখানে আমার প্রাইমারি ডোমেইন হিসেবে এই জিনিসটা আছে। আমি তাহলে এখানে আরও ডোমেইন ক্রিয়েট করতে পারি, সাব ডোমেইন ক্রিয়েট করতে পারি, অ্যাড অন ডোমেইন নিতে পারি। এখন আসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, BTCL, আসলে তাদের কাজ কি? বাংলাদেশের একটা সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। .bd যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটের ডোমেইনগুলো কিন্তু বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানিতেই। শুধু তারা যে ডোমেইন হোস্টিং দেয় তা না, তারা ইন্টারনেটে যত কানেকশন সেটাও কিন্তু বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানিতেই। তাছাড়া তাদের হোস্টিং সার্ভিস আছে। তাহলে BTCL এর হচ্ছে বাংলাদেশ সরকারের মালিকানাধীন টেলিকমিউনিকেশন কোম্পানি, যা প্রাথমিকভাবে ল্যান্ডলাইন, ইন্টারনেট, ডোমেইন রেজিস্ট্রেশন সেবা দিয়ে থাকে। BTCL এর প্রধান কাজ হচ্ছে ডোমেইনের রেজিস্ট্রেশন দেওয়া, যেমন .bd, .বাংলা নামক ডোমেইনের রেজিস্ট্রেশন দেয় BTCL। ল্যান্ড ফোনের সেবা দেয়, টেলিফোন লাইন, আমরা ঘরে যে টেলিফোন ব্যবহার করি সেটা হচ্ছে ম্যাক্সিমামই BTCL এর যে লাইন। বিভিন্ন এলাকায় যে স্থানে যে টেলিফোন PSTN সুবিধাগুলো দেয়, ইন্টারনেট দেয়, আবার ব্যান্ডউইথ সুবিধা দেয়। টেলিফোনের সাথে ইন্টারনেট লাইনও দিয়ে দেয় BTCL। তাহলে ডোমেইন রেজিস্ট্রেশন, ল্যান্ড ফোন লাইন, ইন্টারনেট লাইন, ব্যান্ডউইথ সেবা, এগুলো হলো BTCL এর কাজ। আরও একটা কাজ হচ্ছে IP টেলিফোন এবং কলিং কার্ড। IP টেলিফোনগুলো দিয়ে দেয়। বিভিন্ন জায়গায় যদি IP টেলিফোন দরকার হয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ডাটা লাইন ও VPN সংযোগ প্রদান করে। VPN হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেখানের মাধ্যমে আমরা একটা নিরাপদ লাইন পেয়ে যাই। সুতরাং BTCL কিন্তু আমাদের সরকারি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে VPN এর সংযোগটাও দেয়। এখন BTCL তো বিভিন্ন এলাকায় শুধুমাত্র ব্যবসা করে, তারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, তারা ডোমেইন সার্ভিস প্রোভাইড করে, হোস্টিং সার্ভিস প্রোভাইড করে, VPN সার্ভিস প্রোভাইড করে, IP টেলিফোন সার্ভিস প্রোভাইড করে, TNT টেলিফোন সার্ভিস প্রোভাইড করে। তাদেরকে নিয়ন্ত্রণকারী একটা সংস্থা দরকার আছে না? তাদেরকে নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। BTCL হচ্ছে একটা নিয়ন্ত্রণ সংস্থা যা বাংলাদেশ টেলিযোগাযোগ খাতের প্রায় সব কিছু বলতে গেলে তাদের নিয়ন্ত্রণে আছে। মূলত ওরা তো শুধুমাত্র ইন্টারনেটের ডোমেইন হোস্টিং অন্যান্য বিষয়গুলো দেখতেছে, কিন্তু সেই ডোমেইন হোস্টিং কেমন হবে, সেখানে সরকার কী কী সুবিধা দিবে, তারপরে আছে আপনার যে আমাদের ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথের জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি করা, বিভিন্ন ব্যান্ডউইথ ক্রয় বিক্রয় সকল কিছু নিয়ন্ত্রণ করে BTRC। কিন্তু BTCL শুধু সেবা প্রদান করে, সার্ভিসটা প্রোভাইড করে ব্রুট লেভেলে, কিন্তু BTRC হচ্ছে BTCL সকল কাজকে কন্ট্রোল করে। BTCL এর প্রধান কাজ হচ্ছে লাইসেন্স প্রদান করা। যেমন আমি মোবাইল অপারেটর নিচ্ছি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ISP নিচ্ছি, টেলিফোন কোম্পানি নিচ্ছি, রেডিও টিভি বা রেডিও সিস্টেম নিচ্ছি, তাহলে আমাকে এত বেশি লাইসেন্স দিতে হবে। আমি লাইসেন্স দিব BTRCর কাছ থেকে। ব্যান্ডউইথ এবং ফ্রিকোয়েন্সি যখন নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু BTRC কাজ করে। যেমন আমার যে মোবাইল ওয়্যারলেসের যে ফ্রিকোয়েন্সিটা আছে, সেটা যে বরাদ্দ আছে সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে BTRC। তাছাড়া নিয়ন্ত্রণমূলক আইন তৈরি করে, যেমন আমরা দেখি যে ইন্টারনেট ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের শর্ত সরকার দিয়ে দেয়, বলে যে আপনারা এই
ওয়েবসাইটে আপনারা ব্রাউজ করতে পারবেন না, এই বিষয়ে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে পারবেন না, আরও অনেক কিছু দিয়ে দেয়। সেই বিষয়গুলোর জন্য আইন তৈরি করে আসলে এই বিটিআরসি। সরকারকে তারা সহযোগী প্রতিষ্ঠান, সরকারকে বিভিন্ন ধরনের নীতিমালা তৈরিতে সাহায্য করে এবং নীতিমালাগুলো বাস্তবায়নেতেও সাহায্য করে, গ্রাহকদের মতো সুবিধা করে, ব্যবহারকারীদের বিভিন্ন অধিকার, মানসম্মত সেবা, এর জন্য তারা অভিযোগ নেয়, সেই অভিযোগ আবার তদন্ত করে এবং বিটিসিএল সহ অন্যান্য কোম্পানি যারা আছে তাদেরকে তারা সেই গ্রাহকের যে সেবা সেটা নিশ্চিত করে। সাইবার নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের জন্য সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে সাহায্য করে বিটিআরসি। .bd বাংলা ডোমেইনের উচ্চ পর্যায়ে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হলো বিটিআরসি। মূলত কেউ যদি এই ডোমেইন নিয়ে যদি কারোর মধ্যে কোনো সমস্যা হয়, ঝামেলা হয়, সেক্ষেত্রে বিটিআরসি কিন্তু সেটা সমাধান করে। যদিও .bd যে ডোমেইন সেটা রেজিস্ট্রেশন করে বিটিসিএল, তবে এর নিয়ন্ত্রক হলো বিটিআরসি। তাহলে আমরা বলতে পারি যে বিটিসিএল এবং বিটিআরসি দুইটার কাজ সম্পূর্ণ ভিন্ন। বিটিসিএল এর কাজ হচ্ছে সেবা দেওয়া এবং বিটিআরসির কাজ হচ্ছে তাদের সকল সেবা নিয়ন্ত্রণ করা এবং সরকারের যে বড় বড় পলিসি আছে সেই পলিসিগুলো বাস্তবায়ন করা। এখন আসি ওয়েব হোস্টিংয়ের বিষয়ে। এতক্ষণ তো বললাম ডোমেইনের বিষয়ে। হোস্টিং হলো আসলে এমন একটা জায়গা যেখানে আমরা ওয়েবসাইটটাকে রাখি। বলতে গেলে ইন্টারনেটের যে সার্ভারটা আছে, যে সার্ভার আমরা আমাদের ওয়েবসাইটটা রাখি, সেই সার্ভারটা হলো হোস্টিং। এই সার্ভার আমরা বলতে গেলে হোস্টিং সবচেয়ে উদাহরণ হচ্ছে যে আমি একটা দোকান নিলাম, দোকানের জন্য আমি যে জায়গা নিব না, জমি জায়গা, সেই জমি জায়গা হলো হোস্টিং, যেখানে ওয়েবসাইটে সকল ফাইল, ছবি, ভিডিও, কোড ইত্যাদি সংরক্ষিত থাকে। ইন্টারনেট ব্যবহারকারীরা ব্রাউজারের মাধ্যমে সেই ফাইলটা আবার দেখতেও পাই, সেটি হলো ওয়েবসাইট। তাহলে আমার যে ওয়েবসাইটটা আছে সেটা আমাকে এমন কোনো জায়গায় রাখতে হবে যাতে সারা বিশ্বের মানুষ যে কোনো জায়গা থেকে আমার যে ডোমেইন সেটা দিয়ে সার্চ করলে আমার সম্পূর্ণ ওয়েবসাইটটা দেখতে পাই। সেই যে জায়গাটা রাখতেছে সেটাই হলো আসলে হোস্টিং। ওয়েব হোস্টিংয়ের মূল কাজ কি আসলে? ওয়েব হোস্টিংয়ের মূল কাজ হলো ওয়েবসাইটের যে ফাইল আছে সেটি সংরক্ষণ করে সে সার্ভারে। তাছাড়া ব্যবহারকারীদের যে ব্রাউজার থেকে ফাইল সার্ভার এনে সেটা আবার প্রদর্শন করে। ব্যবহারকারী যখন চাই সার্চ দিয়ে ব্রাউজার ব্যবহার করে, তখন সেই ব্রাউজারে তারা এনে হাজির করে এবং ব্যবহারকারী তার তথ্য পেয়ে যায়। 24 ঘন্টা ওয়েবসাইট চালু রাখতে সার্ভার সবসময় অনলাইন থাকে, ডোমেইনের সাথে সংযোগ ঘটায়, ইমেল, ডাটাবেস, সিকিউরিটি ইত্যাদি সাপোর্ট দেয় ওয়েব হোস্টিং। তাহলে হোস্টিং হচ্ছে আমাদের বলতে গেলে এই সি প্যানেল, যেটা আমরা এখান থেকে আসছি, যে সি প্যানেলটা হলো হোস্টিং। এখানে এই সি প্যানেলের মাধ্যমে আসলে হোস্টিংগুলো কন্ট্রোল করে, সেখানে ইমেল, ডাটাবেস, সিকিউরিটি অন্যান্য সাপোর্ট দিয়ে দেয়। ওয়েব হোস্টিংয়ের একটা প্রক্রিয়া আছে। ওয়েব হোস্টিং কীভাবে নিবে আসলে? আমাদের এট ফার্স্ট একটা ডোমেইনের নাম রেজিস্ট্রেশন করতে হবে, ডোমেইনের নাম নিয়ে নিতে হবে। তারপর একটি হোস্টিং প্রোভাইডার নির্বাচন করতে হবে। যেমন বাংলাদেশে অনেকগুলো হোস্ট আছে, বিডি হোস্ট আছে। আমার পছন্দ মতো যারা ভালো হোস্টিং প্রোভাইডার তাদের মধ্যে একটু নির্ধারণ করা। পছন্দ যে হোস্টিংয়ের প্ল্যান আছে, সেখানে আমি কত জিবি কিনবো, আমি যখন জায়গা কিনি সেখানে আমি কি কত একর জায়গা কিনবো, 1 একর কিনবো না 10 একর কিনবো, সেটা কিন্তু আমার পার্সোনাল বিষয়, আমার প্ল্যানের বিষয়, আমার বাজেটের বিষয়। তখন আমি বাজেট অনুসারে, আমার প্ল্যান অনুসারে আমি কিন্তু হোস্টিং প্ল্যানটা নিব। আমার যে ওয়েবসাইট সেটা কী উদ্দেশ্যে নিব, সেটা কি 10 বছরের জন্য নিব নাকি 5 বছরের জন্য নিব, সেটা কত জিবি আমার স্পেস দরকার হবে, সেখানে কি বাড়ি কোনো বিষয় থাকবে নাকি সেখানে হালকা জাস্ট সিম্পল কোনো পেজ থাকবে, স্ট্যাটিক বা ডাইনামিক পেজ থাকবে। তো সেটার উপর ভিত্তি করে আমরা হোস্টিং প্ল্যান নিব। ডিএনএস সেট করব, ডোমেইন নেম সিস্টেম, যেখানে ডোমেইন এবং হোস্টিং আসলে কানেক্ট করে, সেটা হচ্ছে ডিএনএস সিস্টেম। সেখানে আমরা ডিএনএসটা সেট আপ করবো। সাধারণত ডিএনএস সেট আপ করে নেম সার্ভার, ডিএনএস যে নেম সার্ভারগুলো পরিবর্তন করে দিলে ডিএনএসটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। সাইটে ফাইল আপলোড, যেমন সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারে গিয়ে এফটিপি দিয়ে আমাদের সাইটে ফাইল আপলোড করতে হয়। যদি ফাইল আপলোড না করি তাহলে আমার ওয়েবসাইটটা অন্য কেউ দেখতে পাবে না, আমার ওয়েবসাইটে হোস্টিংও সম্পাদন হবে না। ওয়েবসাইটটা ওয়েব ব্রাউজারে দেখা যাবে সর্বশেষ ওয়েবসাইটটা ওয়েব ব্রাউজারে দেখা যাবে। এখন হোস্টিংয়ের বিভিন্ন ধরনের টাইপ আছে। আমরা কী ধরনের হোস্টিং আসলে ব্যবহার করি? হোস্টিংয়ের টাইপ যদি বলতে যাই, যেমন শেয়ার হোস্টিং আছে, একই সার্ভার একাধিক সাইট যদি থাকে সেটা হচ্ছে শেয়ার হোস্টিং। ছোটো ব্যবসার ক্ষেত্রে আমরা শেয়ার হোস্টিং ব্যবহার করি। বিএপিএস হোস্টিং, ভাগ করা হলেও আলাদা ভার্চুয়াল স্পেস থাকে, নিজেদের মধ্যে প্রতিটা আলাদা আলাদা ভার্চুয়াল স্পেস থাকে। বিপিএস হোস্টিংয়ে ডেডিকেটেড হোস্টিং থাকে, একক সার্ভার, সম্পূর্ণ আপনার নিজের জন্য। যেমন বিভিন্ন ব্যাংক যখন ব্যবহার করে তারা কিন্তু শেয়ার হোস্টিং ব্যবহার করে না, তারা ডেডিকেটেড হোস্টিং ব্যবহার করে। তারা আর্থিক লেনদেন করে, আর্থিক লেনদেন নিরাপদ করার জন্য তারা এই যে সার্ভার সেটা কারোর সাথে শেয়ার করে না। কিন্তু কেউ একজন নর্মাল একটা এডুকেশনাল ব্লগ তৈরি করতেছে আমার মতো, তাহলে সে তো আর একক সার্ভার কেনার তার কোনো দরকার নাই, বেশি টাকা খরচ করার দরকার নেই। সে একটা শেয়ার সার্ভারে
সার্ভারে একটা স্পেস নিলেই হয়ে যাবে। ক্লাউড হোস্টিং আছে, একাধিক সার্ভারে ফাইল যখন রাখা হয় সেই ফাইলটাকে বলে ক্লাউড হোস্টিং। ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, কেবল শুধু ওয়ার্ডপ্রেস না, অন্যান্য ক্ষেত্রেও আমাদের যে হোস্টিংয়ের বিষয় আছে, যেমন ব্লগাররা ব্যবহার করে বিষয়টা। হোস্টিং প্রোভাইডার যদি নির্ধারণ করতে হয়, আমাদেরকে নির্ধারণ করতে হবে জনপ্রিয় হোস্টিং প্রোভাইডার, যেমন হোস্টেঞ্জার আছে, ব্লু হোস্ট আছে, ওয়ার্ডপ্রেসের জন্য উপযোগী, নেমচিপ আছে, এরাও কিন্তু হোস্টিং প্রোভাইডার। হোস্টেঞ্জার হচ্ছে খুব সাশ্রয়ী এবং খুব দ্রুত কাজ করে। ব্লু হোস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য মোটামুটি উপযোগী, খুব ভালো, খুব ওয়ার্ডপ্রেস সাইটগুলো খুব দ্রুত চলে। নেমচিপ হচ্ছে ভালো স্পিড, কিন্তু এর দাম অনেক বেশি। GoDaddy আছে, এটা খুব পুরাতন এবং খুব জনপ্রিয়, সবচেয়ে আগের। A2 হোস্টিং আছে, সুপার ফাস্ট বলতে গেলে, দাম অনেক বেশি। হোস্টিং প্ল্যান নির্বাচন, হোস্টিং প্ল্যান যদি আমি নির্বাচন করতে বেসিক বা সিঙ্গেল প্ল্যান নির্বাচন করতে পারি, প্রিমিয়াম প্ল্যান নির্বাচন করতে পারি, বিজনেস প্ল্যান নির্বাচন করতে পারি। এই প্ল্যানগুলো উপর নির্ভর করে আমার যে ওয়েবসাইটে আমি হোস্টিংটা নিচ্ছি সেটি কত দামের হবে, সেটির কত সাইজ থাকবে, সেই বিষয়গুলো আসলে এই প্ল্যানের উপর নির্ভর করে। সাধারণত আমি একটা ডোমেইন হোস্টিং করব সেখানে নাকি অনেকগুলো ডোমেইন সেই হোস্টিংয়ে রাখবো, সেটাও নির্ভর করে এই প্ল্যানের উপরে। সুতরাং প্ল্যানটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া ডোমেইন নেম রেজিস্ট্রেশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ডোমেইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা কী করি, হোস্টিং কিনতে গেলে অনেকগুলো কোম্পানি দেয়, তারা ফ্রি ডোমেইন দিয়ে দেয়, নাহলে আলাদাভাবে আমাকে কিনতে হয়, যেমন .com .net ইত্যাদি কিনতে হয়। সেক্ষেত্রে আমাদের ডোমেইন নামটা হবে ইউনিক, মনে রাখার মতো, যেটা হচ্ছে ICANN অনুমোদিত রেজিস্টার, যেমন নেমচিপ, GoDaddy হোস্টিং যার ব্যবহার করব। DNS নেম সার্ভার আমরা ব্যবহার করব। DNS হলো এমন একটা সিস্টেম যে ডোমেইন নেম সিস্টেম, যা ডোমেইনকে হোস্টিংয়ের IP অ্যাড্রেসের সাথে আসলে যুক্ত করে। DNS সিস্টেমের মাধ্যমে ডোমেইন হোস্টিংয়ের সাথে যুক্ত হয় বলতে গেলে। DNS হচ্ছে কি, ডোমেইন নেম সিস্টেম, যার মাধ্যমে ডোমেইন হোস্টিংয়ের সাথে যুক্ত হয়। হোস্টিং প্রোভাইডার আপনাকে দুটি DNS দিবে, যেমন DNS1, DNS2 এই ধরনের। আপনাকে দুইটা DNS সেট আপ করতে হবে, কোনো সময় একটা DNS ফেল হলেও আরেকটা DNS কাজ করবে। হোস্টিং সার্ভার বিষয়টা কি, হোস্টিং সার্ভার হচ্ছে অনেক শক্তিশালী একটা কম্পিউটার সার্ভার, যা ইন্টারনেটে 24 ঘন্টা চালু থাকে। আপনার যে ওয়েবসাইটে যে ফাইলগুলো থাকে, যেমন HTML, CSS, ছবি, ভিডিও, ডাটাবেস, এগুলো হোস্টিং সার্ভার সংরক্ষণ করে, এবং কেউ যখন আপনার ওয়েবসাইটটাকে ব্রাউজ করে, ভিজিট করে, তখন সে ফাইলগুলো ব্রাউজারে পাঠিয়ে দেয় এবং মোটামুটি কমিউনিকেশন রক্ষা করে এবং আপনার ওয়েবসাইটটাকে প্রদর্শন করতে সাহায্য করে। হোস্টিংয়ের মূল কাজ আছে, হোস্টিংয়ের যে ওয়েবসাইটের যে ফাইলগুলো সেগুলো অনলাইনে রাখা, ইউজার যখন ওয়েবসাইটে ঢোকে তখন সেই তথ্য পাঠানো, মোটামুটি ইউজারকে আপনার ওয়েবসাইটটাকে দেখানো, প্রদর্শন করা, এটাই হলো ওয়েব সার্ভারের কাজ। তাছাড়া ইমেল আছে, ডাটাবেজ স্ক্রিপ্ট রান করতে আছে, SSL ব্যাকআপ সিকিউরিটি সাপোর্ট দিয়ে দেয়, 24 অনলাইনে থাকে, যেখানে ওয়েবসাইট সবসময় অ্যাক্সেসযোগ্য থাকে। আপনার ওয়েবসাইটকে আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন, এই বিষয়টা কিন্তু নিশ্চিত করে আপনার হোস্টিং সার্ভার। আপনার যে সার্ভার আছে সেই সার্ভারই কিন্তু নিশ্চিত। সার্ভার যদি রাত 12টার পর হয়ে যায়, রাত 12টার পর আপনার ওয়েবসাইট চলবে না। সর্বশেষ আছে HTTP, HTTPS, SSL, TLS এবং API ফিল্টারিং। HTTP হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি হচ্ছে এমন একটা প্রোটোকল যার মাধ্যমে আপনার ওয়েব ব্রাউজার এবং সার্ভার এর মধ্যে তথ্যের আদান প্রদান হয়। যেমন কেউ আমার ওয়েবসাইটে লিখে সার্চ করলো তার ব্রাউজারে, আমার ওয়েবসাইটে যে তথ্যগুলো আছে সেইগুলো তার সার্ভারে, তার ব্রাউজারে প্রদর্শন হবে। কোন মাধ্যমে প্রদর্শন হবে, কোন সিস্টেমে প্রদর্শন হবে, সেটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলে কেউ আমার ওয়েবসাইটকে রিকোয়েস্ট করে, সেই রিকোয়েস্টটা আমার ওয়েবসাইট রিসিভ করে। অনেকটা টু ওয়ে হ্যান্ডশেকিংয়ের যে বিষয়টা থাকে, একটা হ্যান্ডশেক হচ্ছে একজন আমাকে মেসেজ পাঠালো, রিকোয়েস্ট করলো, আমি সেই রিকোয়েস্ট রেসপন্স করলাম, পরবর্তী রেসপন্স আমি তার চাহিদা তথ্যগুলো তাকে পাঠিয়ে দিলাম। যেমন আমি যদি http://example.com টাইপ করেন, তখন ব্রাউজার সার্ভারে অনুরোধ পাঠায় এবং তথ্য রিসিভ করে, আবার http://example.com তখন সেই তথ্যগুলো সার্ভার থেকে সেই তথ্যগুলো সে যে ব্যবহারকারী যে ব্রাউজ করছে তাকে দিয়ে দেয়। এক্ষেত্রে এই ডাটা অসুরক্ষিত থাকে, যেহেতু ডেটা কোনো এনক্রিপ্টেড থাকে না। যেমন হ্যাকার কিন্তু মাঝখানে বসে পড়ে ফেলতে পারে, যদি পাসওয়ার্ড থাকে মাঝখানে, ইমেল অ্যাড্রেস থাকে, সেই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডগুলো কিন্তু ধরে ফেলতে পারবে। HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর এমনি হয়নি, একটা এস যুক্ত হয়েছে। এই এস মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার বা TLS এর এস, সিকিউরিটি। এটি HTTP-কে সিকিউর বা নিরাপত্তা প্রদান করে। যেমন এখানে কিন্তু ডেটা এনক্রিপ্টেড থাকে না, সেই এনক্রিপ্টেড করে কিন্তু HTTPS-এর যে কোনো ওয়েবসাইট যখন থাকে, তারা যখন অন্য কাউকে ব্রাউজারের মাধ্যমে তথ্য দেয়, সেই তথ্য কিন্তু এনক্রিপ্টেড হয়ে যায়, যার কারণে মাঝখানে হ্যাক হওয়ার কোনো ভয় নেই, ডাটা হারানোর কোনো ভয় নেই। যেমন example.com-এ যখন আমরা একটা তালা চিহ্ন দেখব, যেমন আমি যে কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, তখন দেখবো যে ওই ওয়েবসাইটে এরকম একটা তালার
একটা চিহ্ন আছে, কানেকশন ইজ সিকিউর এই লেখা আছে। তার মানে আমি বুঝতে পারবো এখানে SSL বা TLS ইনস্টল করা আছে, এবং ইনস্টল করা আছে বলে এই তো আমার এই ওয়েবসাইটটা লিখে কেউ যদি সার্চ করে তাহলে আমার এই ওয়েবসাইটটা তাকে কিছু তথ্য পাঠাবে, অথবা সে আমার ওয়েবসাইটে কোনো কিছু এন্ট্রি করবে, সব কিছুই কিন্তু মাঝখানে যে চ্যানেল হবে, নেটওয়ার্ক চ্যানেল, সেই চ্যানেলে ডাটাটা এনক্রিপ্টেড হয়ে যাবে, কেউ হ্যাক করতে পারবে না, কেউ দেখতে পারবে না। SSL সিকিউরড সকেট লেয়ার, এটি হচ্ছে একটা এনক্রিপশন প্রযুক্তি যা সার্ভার এবং ব্রাউজারের মধ্যে নিরাপদ সংযোগ স্থাপন করে। মূলত HTTPS এর যে এস, সেই এসটা হচ্ছে SSL থেকে এসেছে। SSL নিশ্চিত করে যে আমাকে পাঠানো তথ্য অন্য কেউ পড়তে বা পরিবর্তন করতে পারবে না। বর্তমান এটি পুরাতন এবং এটি TLS দ্বারা প্রতিস্থাপিত। SSL বদলে আমরা TLS ব্যবহার করি। TLS হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি SSL এর একটা উন্নত সংস্করণ। এটি SSL এর উন্নত এবং নিরাপদ সংস্করণ। HTTPS মূলত TLS ব্যবহার করেই চলে। TLS হচ্ছে অধিক দ্রুত এবং নিরাপদ। ব্যাংকিং, ই-কমার্স, লগিং সিস্টেমে TLS আমরা ব্যবহার করি। তাছাড়া আছে অ্যান্টিভাইরাস ফিল্টারিং, AB ফিল্টারিং, আর কিছুই না। অ্যান্টিভাইরাসের জন্য প্রথমে স্ক্যান করে। এটি একটি সিকিউরিটি প্রযুক্তি যা ওয়েব সার্ভার, ইমেল সার্ভারে ভাইরাস, ম্যালওয়্যার, স্প্যাম ইত্যাদি ফিল্টার করে দেয়। মোটামুটি এটি আমাদের সার্ভারে যে ডাটাগুলো প্রবেশ করতে দেয় তাদেরকে স্ক্যান করে ফেলে, সেখানে যদি ম্যালওয়্যার, স্প্যাম পায় তাহলে তাদেরকে রিজেক্ট করে দেয়, ফিল্টার করে দেয়। ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগে ক্ষতিকর ফাইল ব্লক করে দেয়, ফাইলটাকে আসতেই দেয় না। সে যখন স্ক্যান করে দেখা যায় সেখানে কোনো ক্ষতিকর ফাইল থাকতে পারে, সেটাকে স্ক্যান করে এটাকে বন্ধ করে দেয়। ইমেল সিস্টেম বা ওয়েব হোস্টিং এই বিষয়টা ব্যবহার হয়। আবার ব্যবসায়িক সিস্টেম এবং হোস্টিংটা নিরাপদ রাখে এই অ্যান্টিভাইরাস ফিল্টারিং, AB ফিল্টারিং বিষয়টা। ইমেল সিস্টেম, ওয়েবসাইটের এটা ব্যবহার হয়। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম।